মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদ, ট্রাইব্যুনালে বিচার দাবি, চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির, পুরনো রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি। সোহাগ হত্যা টেনে বিএনপির বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে একটি মহল, অভিযোগ নেতাদের। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, নির্বাচন বিলম্বিত করতেই চলছে ষড়যন্ত্র। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয়ে বিবেচনা করবে ট্রাইব্যুনাল। এবং হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত, স্থলাভিষিক্ত ক্যাথারিনা বহমে। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যময় বিরোধীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার। ছাত্র নেতাদের হুঁশিয়ারি, চাঁদাবাজি, হত্যা, দখলদারিত্ব না ছাড়লে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতি বরণ করতে হবে। বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও অপরাধীরা পার পেয়ে যাওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশবাসী। শনিবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, পিটিয়ে এবং ইট পাথর দিয়ে থেতলে হত্যার পর উন্মত্ত উল্লাস রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া সম্ভব নয়। প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার যে আদিম উদ্দামতা, খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, অথচ নির্লিপ্ত অন্তর্বর্তী সরকার। তারা কেন গদি আঁকড়ে ধরে ব্যর্থভাবে দেশ পরিচালনা করছে আমরা জানতে চাচ্ছি। বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 1 মাসের মধ্যে বিচারের দাবি জানায় সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজি, হত্যা, মামলা বাণিজ্য না ছাড়লে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতা আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যা সহ সারা দেশে চলমান খুন, ধর্ষণের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেন নেতারা। অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। এ সময় সোহাগ হত্যায় জড়িতদের দ্রুততম সময় কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। প্রতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতা শেখ হাসিনাকে ভয় পায়নি, 16 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। চাঁদাবাজদেরও ভয় পাওয়ার কারণ নেই। সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশে এই মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা ও বাজার ঘুরে ঘুরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতারা। 12তম দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সাতক্ষীরা ও বাগেরহাটে।
শনিবার দুপুরে গাড়িবহর নিয়ে সাতক্ষীরার কুমিরা বাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। এ সময় স্লোগানে নেতাদের বরণ করে নেন স্থানীয়রা। আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার এবং নতুন সংবিধান চেয়েছে, তবে জনদাবির বিপক্ষে দাঁড়াচ্ছে একটি পক্ষ যারা পুরাতন রাজনীতি এবং পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়, এমনকি সন্ত্রাস ও চাঁদাবাজিকেও টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পর পুরাতন রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে, এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। সেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। রোববার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে পিরোজপুর ও ঝালকাঠিতে। তানজিম আহমেদ, সময় সংবাদ। নির্বাচন বিলম্বিত করতে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি করে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিএনপি নেতাদের অভিযোগ, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে একটি পক্ষ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনার পরই অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও দাবি তাদের। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে শনিবার সকালে রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, যুবদল কর্মী সোহাগ হত্যার দুদিন পর ভিডিও প্রকাশে এনে একটি মহল ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। গত দুদিন এই ভিডিও কোথায় ছিল, কাদের নিয়ন্ত্রণে ছিল? ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো পরিচিত বা ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গা থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা? তাহলে আপনারা বহিষ্কার করলেন কেন? আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি। আমরা তো যদিও খবর নিয়েছি এখানে আমাদের দল করে এরকম কেউ নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকী অভিযোগ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে বলার পর থেকেই হত্যাকাণ্ড সহ নানা ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে একটি মহল। যখন প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড, তখন এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়। এদিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদেরকে দল থেকে বহিষ্কার করা যাচ্ছিল, তাই নয়, পুলিশ প্রশাসনকে টেলিফোন করে বলেছে তাদের বিরুদ্ধে মামলা নেন। অনেক জায়গায় এই প্রশাসন থেকে গরিবসি করা হয়েছে। অপরদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নানা কর্মকাণ্ড ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের আস্থা নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। আপনাদের সতর্ক থাকতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের হুঁশ রাখতে হবে। বিএনপি কোনোদিন যেন আওয়ামী লীগের মতো এই ধরনের আচরণ না করে। অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের অপচেষ্টা যাতে কেউ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা জানান।
তদন্তে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ জানায়, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগ হত্যার তদন্ত মিলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সাম্প্রতিক সময়। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এলিট ফোর্সটির মহাপরিচালক জানান, সোহাগ হত্যার ছায়া তদন্ত করছে র্যাব। এছাড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের শীর্ষ কর্তা। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না, আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে। এদিন পুরান ঢাকায় ব্যারাক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি স্বীকার করেন, এখনও পুরোপুরি মনোবল ফেরেনি পুলিশের। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চান রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এইখানে আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করব সো দ্যাট উই ক্যান ডু ইট, যাতে they can take over actually. এ সময় সোহাগ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুবই দুঃখজনক একটা ঘটনা, এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এছাড়া নির্বাচন পরিচালনায় ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মিটফোর্ড হত্যা মামলায় টিটন গাজীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে কেরানীগঞ্জ থেকে টিটন গাজীকে গ্রেফতার করে। দুপুরে আদালতে তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। টিটন গাজীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না আদালতে। পরে আত্মপক্ষ সমর্থনে আসামি নিজেই বক্তব্য রাখে আদালতে। উভয় পক্ষের বক্তব্য শুনে টিটন গাজীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। বিজ্ঞ আদালত আসামিকে তার বক্তব্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই বক্তব্য অনুযায়ী তিনি নিজেকে নির্দেশ দাবি করেন। আসামির সকল বক্তব্য শোনার পরে, রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পরে আইওর প্রার্থিত চাহিদা মতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে 5 দিন উচ্চ আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। সোশ্যাল মিডিয়া অতিরঞ্জিত কোনো বক্তব্য আমরা বিশ্বাস করব না। মামলার এজাহারে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে চাঁদাবাজির কোনো বিষয় নেই। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তিনি আরও বলেন, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এছাড়া কোনো অনিয়ম ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান উপপ্রেস সচিব। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। আইন শৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। জনগণ আগামী নির্বাচনে চাঁদাবাজদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর শনির আখড়ায় জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা ও আহতরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য জামায়াতকে ধন্যবাদ জানান। পরে জামায়াত নেতারা সকল গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত করার জন্য জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? জামাত ইসলামের কোন লোকেরা চাঁদা চাইতে গেছে কারোর কাছে? বাংলাদেশের কোন ইসলামী দল গেছে? আওয়ামী লীগ তো নাই। তাহলে এখন চাঁদাবাজি কারা করে? কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে আর কি। এই দেশ কারোর বাবার দেশ নয়। জনগণ যদি একবার রুখে দাঁড়ায়, চাঁদাবাজদের আস্তানা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। জনগণ যদি রুখে দাঁড়ায়, বাংলাদেশে দুর্নীতিবাজের কোনো আস্তানা হবে না ইনশাআল্লাহ। রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে কখনোই প্রশ্ন করেন না রাজনৈতিক দলগুলো। ডিআরইউতে আলোচনা সভায় এই মন্তব্য করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, 53 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করছে দলগুলো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের শঙ্কা, নির্বাচন দেরি হলে বাড়তে পারে নৈরাজ্য। এ সময় পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুমিন ফারহানা। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দলের কাছে নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটুকু? ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়ে আলোচনা সভায় এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, কাউকে সুবিধা দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সরকার। দ্রুত নির্বাচন না হলে বিরাজ্য। সরকারি সমর্থনটাকে তারা যে কাজে লাগাতে পারলেন না, এত বড় সমর্থনের পরেও এর দায় দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। বিশ্বজিতের যে ঘটনা, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? তাহলে আমাদেরকে কি আবার কি আওয়ামী আইনি জাহিলিয়াতের কথা আমাদেরকে আবার কি মনে করে দেওয়া হচ্ছে? মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। 100 মিটারের মধ্যে আনসার কি করলো, পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি, ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্ব নিতে হবে। 24-এর রক্তের সাথে বেইমানি করা উচিত হবে না জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 53 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করছে দলগুলো। ম্যান্ডেট টু গভর্ন, লাইসেন্স টু রুল নয়। বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল, এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ তা দেন না। নির্বাচন, সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। জনগণের সম্মতিতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বাঁধ ভেঙে প্রতি বছরই প্লাবন, ফেনীর কয়েক হাজার পরিবারের করুণ দশা। মেরামতেই 50 কোটির বেশি টাকা গচ্ছা, সেনাবাহিনীকে দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনায় সরকার। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ করেন। লিখিত আদেশে আরও বলা হয়েছে, মামুনের আইনজীবী রাজসাক্ষী হওয়ায় তাকে ক্ষমা করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে ট্রাইব্যুনাল মনে করেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যখন অপরাধ সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ করে এবং প্রধান অভিযুক্ত ও সহযোগী অভিযুক্তের অপরাধ সম্পর্কে তার জানা সমস্ত ঘটনা প্রকাশ করবেন, তখন ক্ষমার বিষয়টি বিবেচনা করা যাবে। এর আগে 10 জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 18 জুলাই সাফারে এপিসি থেকে ফেলে শহীদ আসহাবুল ইয়ামিনকে হত্যার আগে গুলি করা পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। আদালতে
গুলি করার কথা স্বীকার করেছে ওই পুলিশ সদস্য। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 18 জুলাই সাভারে গুলির পর পুলিশের সাজোয়া জানে তুলে সেখান থেকে রাস্তায় ফেলে দিয়ে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 4র্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যা করা হয়। এই ঘটনায় গত 23 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 78 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন ইয়ামিনের মামা। রক্তাক্ত জুলাইয়ের 12 তারিখ ছিল শুক্রবার। আগের দিনের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৎকালীন ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি আমলে না নিয়ে দাবি আদায়ে অনড় থাকেন শিক্ষার্থীরা। 12 জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিকেল 5টায় প্রশাসনের সতর্কবাণী উপেক্ষা করেই মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো অবরোধ করা হয় শাহবাগ মোড়। আগের দিন দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশব্যাপী চলে বিক্ষোভ ও সমাবেশ। সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মশাল মিছিল করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মা। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো কার্যক্রম কেউ যদি করে তবে সেটি বরদাস্ত করা হবে না। কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়। দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। এত হুঁশিয়ারির পরেও পিছু পা হয়নি শিক্ষার্থীরা। পরদিন শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি বৈঠকের ঘোষণা দেওয়া হয়। একটা ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র আসলে কতটা নির্মম হইতে পারে সাধারণ জনগণের উপরে, তার মতের বিরুদ্ধে গেলে, ন্যায্য আন্দোলনের পক্ষে দাঁড়ালে কতটুকু নির্মমতা চালাতে পারে, এটার চিহ্নগুলো ছিল এইরকম। শনিবারের বৈঠকের পর পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে জানায় শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি, প্রতারণা আর ভুয়া ডিগ্রির অভিযোগে দুদকে চলা মামলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে। এর জেরে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো WHO। দুর্নীতির অভিযোগ, প্রতারণা আর ভুয়া ডিগ্রির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, একটি সংক্ষিপ্ত ইমেইলে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনাম গেব্রিয়েসুস। সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমেকে। 15 জুলাই নয়াদিল্লির ACARO কার্যালয়ে যোগ দেবেন তিনি। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, WHOর আঞ্চলিক পরিচালক হওয়ার প্রক্রিয়ায় নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় জালিয়াতির অভিযোগ গঠন করা হয়। আর দুর্নীতি দমন আইনের আওতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 28 লাখ মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় 1/3 পরীক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, রাজনৈতিক ফায়দা হাসিলে বিগত 15 বছর সহজ প্রশ্নে পরীক্ষা, নম্বর বাড়িয়ে দেয়া, খাতা মূল্যায়নের শিথিলতা সহ নানা পদ্ধতিতে আকাশচুম্বী পাশের হার দেখানো হয়েছে। আর প্রকৃত ফলাফলের তুলনায় বেশি পাশের হার দেখানোয় সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। শাকির আহমেদের রিপোর্ট।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায় চলতি বছর 15 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার 68.45%। পরিসংখ্যান বলছে 2007 সাল পর্যন্ত সর্বোচ্চ পাশের হার ছিল 70%। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছরই পাশের হার বেড়ে 90% ছাড়িয়ে যায়। ছড়াছড়ি হয় জিপিএ 5 ও গোল্ডেন A+-এরও। এক যুগ ধরে তাক লাগিয়ে দেওয়ার মতো ফলাফল কিভাবে এসেছে এমন প্রশ্নের উত্তরে শিক্ষাবিদরা বলছেন, ফলাফল ঊর্ধ্বগামী দেখিয়ে বিগত সরকার রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। রাজনৈতিক একটা অহংকারের অংশ হিসেবে যাতে ঘোষণা দিতে পারে সরকার, সে কারণে খাতা মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত নমনীয় এবং প্রশ্ন ফাঁসের যে উৎসব শুরু হয়েছিল এবং রাজনৈতিক সরকার এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, যেটা আমি মনে করি যে শিক্ষার গুণগত মানের চেয়ে শিক্ষার অবনতি হয়েছে। 4 সাবজেক্টে নাম্বার যোগ করা হয়, আমার একটা শিক্ষার্থী 2টা বা 3টা কোর্সে A+ পায় নাই, তাহলে তার জিপিএ 5 হয় কিভাবে? ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার ফলাফলে কথিত বাম্পার ফলন দেখানোর প্রবণতায় সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা। বিগত সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি বাম্পার ফলন হিসেবে দেখানো হতো যে আমাদের এটা অ্যাচিভমেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হচ্ছে বা বুয়েট বা আদার্স আরও অনেক ইউনিভার্সিটি আছে নামি দামি, সেখানে 5% 6% পাস করতেছেন, তাহলে এই জিপিএ 5 পাই তাদের কি লাভ হয়েছে? যারা মেধা সম্পন্ন তারাই বেরিয়ে আসুন, অহেতুক পাস করিয়ে দিয়ে তাদের কর্মসংস্থান বা শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদেরকে দেয়া না যায়, অহেতুক পাস করে তো লাভ নেই। 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে 6 লাখ ফেল করেছে। তাই বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ শিক্ষাবিদদের। 3 মাস যদি আমরা আবার একটা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেই, যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে তাদের জন্য আবার যদি আমরা একটা পুনরায় পরীক্ষার ব্যবস্থা করি, তাহলে সেটা কিন্তু খুব বেশি কঠিন হবে না। অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ-এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে ঠাকুরগাঁওয়ে নিহতের লাশ এখনও ফেরত দেয়নি ভারত। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশা বিজিবির। সীমান্তে থামছে না বিএসএফ-এর নির্মম আচরণ। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভাঙ্গাপাড়া গ্রামের শফিকুল ইসলাম সহ কয়েকজন বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুলের বুকে গুলি লাগলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলি করার সাথে সাথেই যেন পড়ে গেছে, পড়ে দেওয়ার পরে তারে লোকজন, তার লগে যে লোক ছিল হেরাট টানাহাসা করে নিয়ে আইছে। 12:30 বাজে খবর আইছে যে আমার জামাই বিএসএফ গুলি করে মেরে আলছে। এই ঘটনার বিচার চাই আমি। নদীর ভিতরে এদিকে ঠাকুরগাঁওয়ের জীবনপুর এলাকার আসগর আলী মিনাপুর বিওপি এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের 87 বিএসএফ-এর পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আসগর আলী। নিহতের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। লাশ ফেরত আনতে পতাকা বৈঠক করা হবে বলে জানিয়েছে বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে লাশ 11 টুকরো করে গুম করার চেষ্টা মামলার প্রধান আসামি সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব। বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না স্বামী স্ত্রীর, দাম্পত্য কলহ লেগেই ছিল। এরই জেরে 9 জুলাই একমাত্র সন্তানকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে স্ত্রী ফাতেমাকে হত্যার পর 11 টুকরা করে স্বামী। এরপর মাথা ও 2 হাত কেটে ফ্রিজে রেখেছিল সে। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার সহ কয়েকজন তাদের বাসায় তল্লাশি চালায়। পরে ফ্ল্যাটটির বিভিন্ন স্থান থেকে ফাতেমার শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পান তারা। ঘটনার পর অভিযুক্তকে বাড়ির কেয়ারটেকার সহ এলাকাবাসী মিলে আটক করলেও জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে 11 জুলাই অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার 42 ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে
একটি সুবিচার আসবে। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল, এটা তার দাবি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে কিংবা কোর্ট থেকে হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসলে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানায় হত্যা মামলা হয়েছে। 1.5 মাস আগে বাইজিৎ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় এজেড টাওয়ারের 10ম তলায় বাসা ভাড়া নেন সুমন ও ফাতেমা দম্পতি। 8 বছরের এক ছেলেও রয়েছে তাদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে হঠাৎ বেড়েছে চোরাগুপ্তা হামলা। ফ্লাইওভারের ওপর থেকে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার থেকেও ককটেল নিক্ষেপ করে হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। গত 1 মাসে রাজধানীতে ঘটেছে 20টির মতো ঘটনা। এতে আহত হয়েছেন 8 জন। সবশেষ বেশি বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনেই 15 দিনের ব্যবধানে 3বার হামলা চালানো হয়। দলটির নেতারা বলছেন পতিত স্বৈরাচারীরাই ঘটাচ্ছে এমন ঘটনা। মাসুদুর রহমানের রিপোর্ট। বুধবার রাত 11:15 রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে হঠাৎ ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এনসিপির কার্যালয়ের সামনে এটি পরপর তৃতীয় হামলা। এর আগে 2রা জুলাই রাতে পদযাত্রার গাড়িতেও হয় হামলা। 23 জুন সদস্য সচিব আক্তারকে লক্ষ্য করেও হয় হামলা। 3 ঘটনায় আহত হয়েছেন 5 জন। পতিত স্বৈরাচারী এসব ঘটাচ্ছে বলে অভিযোগ দলটির। এই ধরনের ছোটখাটো ককটেল হামলা দিয়ে আসলে আমাদেরকে দমানো যাবে না। তবে এই ক্ষেত্রে অবশ্যই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি যারা রয়েছে তারা যে এখনো সক্রিয় বিভিন্নভাবে। 15 দিনের ব্যবধানে মহাখালী ফ্লাইওভার থেকে আমতলী, কাঁচাবাজার ও এসকেএস টাওয়ারের সামনে হয় ককটেল হামলা। পা দিয়ে লাড়ানোর পরে ফুটে গেছে পার মেজার। গত 1 মাসে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে, মৌচাক, হাতিরপুল, কাকরাইল, আগারগাঁও সহ 9টি স্থানে। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় নগরবাসী। আমরা আতঙ্কিত, এখনো সেগুলো কাজ করে। কালকে রাস্তায় পড়ছে, আজকে আবার দোকানে পড়তে পারে। আমরা খুব নিরাপত্তা এখন ভুগতেছি। রাজধানীতে একের পর এক চোরাগুপ্তা হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। এসব বেশিরভাগ ঘটনায় এখন পর্যন্ত যেমন হয়নি মামলা, গ্রেপ্তার হয়নি আসামিও। অপরাধ বিশ্লেষকরা বলছেন ছোট ছোট চোরাগুপ্তা হামলা করে অপরাধীরা পার পেয়ে গেলে বড় হামলার শঙ্কা তৈরি হয়। সামনের দিনে ককটেলের মধ্যেই কি সীমিত থাকবে বা এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা, নাকি এটি আসলে বড় সহিংসতার একটা পূর্বাভাস? এই প্রসঙ্গগুলো আসলে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে খুঁজে বের করা, আইনের মুখোমুখি। যারা এই কাজগুলোতে জড়িত থাকুক তাদেরকে আদালতে আসতে হবে। এই সংক্রান্তে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বেশিরভাগ হামলাই হচ্ছে রাত 8টা থেকে 11টার মধ্যে। এ সময় টহল বাড়ানোর কথা জানিয়েছে ডিএমপি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রক্ষার বাঁধই এখন রাক্ষস। বছরের পর বছর প্রতিবার ভাঙনে ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ হয় এই বাঁধ। মেলে না স্থায়ী সমাধান। প্রতিবারই আশ্বাস দিয়েই দায় এড়িয়ে যান সংশ্লিষ্টরা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। 2017 সাল থেকে এ পর্যন্ত 50 কোটির বেশি টাকা গচ্চা গেছে শুধু মেরামতেই। 2024-এর ভয়াবহ বন্যার বছর না যেতে আবারও একই দশা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনও ঢুকছে পানি। 7 জুলাই রাত থেকে শুরু হয় এই ভাঙা। পানির প্রবল তোড়ে তছনছ চারপাশ। চোখের নিমিষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। পানিবন্দী হন 120টি গ্রামের হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের 2 উপজেলা ফুলগাজী, পরশুরাম, এছাড়াও ছাগলনাইয়া ও ফেনী সদরের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী প্রতি বছর এই জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণেই প্রতি বছর পড়তে হয় বন্যার কবলে। ভোগান্তি পোহাতে হয় প্রতি বর্ষা মৌসুমে। অবকাঠামোগত ক্ষতি ছাড়ায় কোটি কোটি টাকা। হিসাব বলছে 2017 সাল থেকে প্রতি বছর ভাঙনে 50 কোটি টাকার মতো খরচ হয়েছে বাঁধ মেরামতে। শুধু 24-এর ভয়াবহ বন্যাতেই জেলার বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে 3000 কোটি টাকার বেশি। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আজকে 3 দিন পর্যন্ত আমাদের এলাকার পানি, আমরা ঘরে দুয়ারে থাকতে পারতেছি না, বাঁচতেছি। বিভিন্ন দ্বার কাজ করিয়ে এই ঘরটা করছি, সব মালামাল পানিতে চলে গেছে। বেড়িবারটা মজবুত করে বাঁধি দিক, সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে করুক। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে বলেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 7340 কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। কি করলে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেটা সরকার
এদের কাছ থেকে শুনলো, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মুহুরী কহুয়া সিলুনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই বর্তমানে ঝুঁকিপূর্ণ। এ সকল ভাঙন হয়তো সরকারি টাকায় মেরামত হবে, তবে এর মধ্যে দিয়ে এই ভাঙার ফলে যে সকল মানুষ বন্যার কবলে পড়েছে তাদের ভাগ্য কি মেরামত হবে আদৌ? এই ভাগ্য মেরামতে স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। সঞ্চয়পত্রের সুদের হার কমার সঙ্গে সঙ্গে বাড়ছে মধ্যবিত্তের চিন্তার পারদ। মূল্যস্ফীতি সামাল না দিয়ে এই উদ্যোগে বাড়বে সামাজিক নিরাপত্তাহীনতা। তবে বাজারমুখী অর্থনীতির ধারাবাহিকতায় ভবিষ্যতে সুদের হার আরও কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই আর্থসামাজিক নিরাপত্তার তাগিদেই অন্যান্য বিনিয়োগের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, এমন পরিকল্পনা প্রয়োজন ব্যাংক খাতে। সেলিয়া সুলতানার রিপোর্ট। দৌড়ঝাঁপের জীবন থেকে নির্বিবাদী অবসর। সাদামাটা জীবনে সকাল একটু চা বিরতি, কাজ আর অবসরে জায়গা করে নেয়া ঔষধপত্র, সারা জীবনের সঞ্চয়ের বন্দোবস্তে এক টুকরো মানিয়ে গুছিয়ে চলা ভারসাম্যের জীবন। নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারি যে না, আমাদের কিছু একটা হইলেও আছে আমাদের নিজেদের বিপদের জন্য। কারো দানে নয়, নিজের অর্থ বিনিয়োগ করে একটু স্বস্তি খোঁজা মানুষগুলো জানেন একটু বৈরী হাওয়াতেই মধ্যবিত্ত থেকে নতুন দরিদ্রের খাতায় চলে আসতে পারেন সঞ্চয়পত্রের এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা। একসময় সোনালী ব্যাংকের সঞ্চয়পত্রের ডেস্কে প্রতিদিন 5 থেকে 7 কোটি টাকা নগদ লেনদেন হতো। এখন সেটি কমেছে, কারণ ডিজিটালাইজেশন হয়েছে, গতি বেড়েছে, সময় বাড়ছে। কিন্তু যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা করেন, তাদের কি আসলে জীবনের গতি বেড়েছে? তাদের জীবন কিন্তু সেই সঞ্চয়পত্রের উপরেই নির্ভরশীল, এরকম একটি হয়তো কাগজের মধ্যে। যদি আপনাদেরকে পরিসংখ্যানের কথা বলি, সর্বশেষ এপ্রিলে মার্চের তুলনায় সঞ্চয়পত্রের বিক্রির হার কমেছে 7%। সঞ্চয়পত্র তুলে নিয়েছেন 26%। আর চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের যে নিট বিক্রি, সেটিও ঋণাত্মক। প্রশ্ন আসতেই পারে, সুদের হার কমিয়ে এই সঞ্চয়পত্রের বিনিয়োগ কি ব্যাংকে ফেরানো সম্ভব? কারণ আমরা জানি মজুরির সাথে মূল্যস্ফীতির একটি দীর্ঘদিন ধরে ব্যবধান চলে আসছে। পেনশন হোল্ডার, লো ইনকাম পেনশন হোল্ডার যারা এটার উপর 8-10 লাখ করে সেখান থেকে তারা একটা রিটার্ন নিয়ে সংসার পরিচালনা করছে, তাদের উপর নিশ্চিতভাবে এটার নেতিবাচক প্রভাব পড়বে। পভার্টি স্টিল ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে নতুন করে একটা প্রায় 30 লক্ষের কাছাকাছি নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে আসবে আর কি। এই যখন পরিস্থিতি, তখন এদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করাটা আমার মনে হয় সরকারের একটা প্রায়োরিটি এজেন্ডার মধ্যে থাকা দরকার। সঞ্চয়পত্রের স্কিম অনুযায়ী এখন থেকে মুনাফার হার সর্বোচ্চ হবে 11.82% থেকে 11.98%, যা আগে ছিল 12.25% থেকে 12.55%। ফাইন্যান্স মিনিস্টার যারা আছেন তারা তো অনেকটা আগের গভর্নমেন্টের চেয়ে অনেকটা বেশি মার্কেট ওরিয়েন্টেড। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আসার পরে ওই এক্সচেঞ্জ মার্কেটাইজ করেছে, ইন্টারেস্ট রেটটা মার্কেটাইজ করেছে। সুতরাং তার অ্যানাদার স্টেপ এইটা হওয়া উচিত যে ডেফিনেটলি যে সঞ্চয়পত্র রেটও সে কমাইয়া দিবে। আগের মতোই 7.5 লাখ টাকার বিভাজন রাখা হয়েছে। সেক্ষেত্রে যাদের বিনিয়োগ এই সীমার নিচে, তাদের জন্য বেশি মুনাফা, ও যেসব সঞ্চয়পত্রের মূল্যমান 7.5 লাখ টাকার বেশি, তাদের জন্য তুলনামূলক মুনাফার হার কমবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে গণঅভ্যুত্থানে ছাত্রদলের শহীদ সদস্যদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে, কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। আজকে আমাদেরকে দেখতে হবে প্রকৃতগতভাবে কারা বাংলাদেশের মানুষের পক্ষে এসে দাঁড়ায়। আমাদেরকে সত্যিকার ভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে আজ, গতকাল, গত পরশু বা 50 বছর আগে। কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ।
মাইকগুলো একটু দিয়ে দিই। রাজধানীর বনানীতে গণঅভ্যুত্থানে শহীদ সদস্যদের পরিবারের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। মোবাইল ইন্টারনেটের ধীরগতি ও দাম নিয়ে অপারেটরদের উপর ক্ষোভ উগরে দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বললেন, গ্রাহকদের তোপের ভয়ে ফেসবুকে পোস্ট দেন না তিনি। দুপুরে টিআরএনবি আয়োজিত কর্মশালায় তিনি আরও বলেন, টেলিকম খাত ঢেলে সাজাতে স্বৈরাচারী আমলের সব আইন বাদ দিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে। নতুন টেলিকম নীতিতে মোবাইল সেবা প্রতিষ্ঠানে বিদেশি মালিকানা সর্বোচ্চ 85% রাখা, টাওয়ারে ফাইবার সংযোগে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া সহ নানা বিষয়ে অপারেটররা আপত্তির ফিরিস্তি তুলতে গেলে আটকে দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গ্রাহক স্বার্থের চেয়ে শুধু দাবি আদায়ে মনোযোগী হয় মোবাইল অপারেটরদের ওপর ক্ষোভ জানান ফয়েজ আহমদ তৈয়ব। আপনারা জাস্ট এখানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে এসেছেন। আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট ইট। লোভনীয় অফার সত্ত্বেও গেল জুন থেকে এপ্রিল পর্যন্ত 1,26,00,000 ইন্টারনেট গ্রাহক হারিয়েছে মোবাইল অপারেটররা। সম্প্রতি সময় সংবাদে প্রচারিত এ সংক্রান্ত প্রতিবেদনের বরাত দিয়ে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, সিম ট্যাক্স নয় বরং নিম্নমানের সেবার কারণে মানুষ মোবাইল ইন্টারনেট বিমুখ হচ্ছে। গ্রাহক অসন্তোষের আঁচ নিজেই টের পাচ্ছেন বলে জানান। ফেসবুকে কোনো পোস্ট দিতে পারি না, কারণ সমানে অ্যাটাক আসে। এভরি 9 out of 10 কমেন্টস ইজ ইন্টারনেটের দাম কেন বাড়াতে পারলাম, কেন কমাতে পারলাম না, কেন এখন ইন্টারনেট দাম বাড়ছে, কেন কভারেজ না, ইত্যাদি ইত্যাদি। টিআরএনবির সেমিনারে সেবার মান খারাপের পেছনে নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মোবাইল অপারেটররা। আমাদের 700 টাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে, এটা দায়িত্ব কেউ নিতে পারছে না, নতুন টাওয়ার করা যাচ্ছে না। আমরা আমাদের ফাইবার আছে, আমরা মেনটেন করতে পারবো না, যতটুকু টেলকোরা ওন করে ওইটাতে মেনটেন করতে দেওয়া হবে না। একটা ফরেন ইনভেস্টর তার বোর্ডে আলাপ করতে হবে, যেখানে মাস্তানি হয় ওখানে আটকা দেওয়া হচ্ছে। একটা অদ্ভুত সিচুয়েশন আমাদের। এ সময় 13 কোটির বেশি ইন্টারনেট গ্রাহকের কথা বলা হলেও বাস্তবে এ সংখ্যা 7 থেকে 8 কোটি বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। ইজ ইট ভ্যালুয়েবল ফর দ্য সাবস্ক্রাইবার? শুভ খান, সময় সংবাদ, ঢাকা। Steeltech, it's all about stainless style. আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি ক্যান্সার সহ জটিল রোগ নিয়ে হজ পালন করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এ কারণে যথাযথ ফিটনেস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। হাব বলছে, প্রাক নিবন্ধনের আগেই সারতে হবে স্বাস্থ্য যাচাই প্রক্রিয়া। চলতি বছর 87,000 হাজির মধ্যে 69,000 জন বাংলাদেশি সৌদি আরবে চিকিৎসা গ্রহণ করেছেন। তোহা খান তামিমের রিপোর্ট। খুবই ভালো। ষাটোর্ধ্ব রিনা আনোয়ার ছেলেকে নিয়ে পবিত্র হজ পালনে গিয়েছিলেন সৌদি আরব। হজের আনুষ্ঠানিকতার যখন শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বরের পাশাপাশি কমতে থাকে অক্সিজেন লেভেল। বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টারের চিকিৎসকদের পরামর্শে বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় কিং ফাহাদ হাসপাতালে। সেখানে পান বিনামূল্যে চিকিৎসা। জ্বর হয়েছে আর নিউমোনিয়া, ঠান্ডা লাগছে। ফ্লাইটে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে, এই ব্যবস্থাটাও হসপিটাল কর্তৃপক্ষই করে দেয়। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে অনেকে কিডনি ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আগে থেকেই ছিলেন আক্রান্ত। বয়সের কারণে অনেকে সেখানে গিয়ে হয়ে পড়েন অসুস্থ। 2025 সালে 87,000 হাজির মধ্যে 69,000 জন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 324 জন হাজিকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। সাফ জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট। সৌদির এমন সিদ্ধান্তে কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। ওইটা শুধু সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ থেকে ওই সার্টিফিকেট ইস্যু হবে। তারা যেটা চাচ্ছে যে আমাদের ক্রনিক ডিজিজের রোগী যারা, তাদেরকে যাতে আমরা না পাঠাই। হজের মতো পবিত্র বিষয় নিয়ে যেন বাণিজ্য না হয়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ হাবের। এখানে দেখা যায় যে একটা দালাল চক্র গড়ে উঠবে, টাকার বিনিময়ে সে ফিটনেস পাবে, কিন্তু সৌদি আরব যাওয়ার পর দেখা যাবে যে সে অসুস্থ। এই যে টাকা পয়সা লেনদেন হজের মতো একটা পবিত্র জায়গায়, এটা শুরু হয় কিনা সে আশঙ্কাটা আমাদের রয়েছে। 2025 সালের হজ কাফেলায় সৌদি আরবে মারা গেছেন 44 জন বাংলাদেশি। অসুস্থ হয়ে সৌদি আরবে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন 14 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর।
সিঙ্গাপুর ম্যাচে জাতীয় দলের হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তার উপর এখনই আস্থা হারাতে চান না ফেডারেশন। লাল সবুজদের আসন্ন ম্যাচগুলোতে ডাগ আউটে দেখা যাবে এই স্প্যানিয়ার্ডকে। সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে প্রস্তাব পাওয়ায় নেপালের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে দোটানায় বাফুফে। কিউবা ফাহমেদুলদের নিয়ে শক্তিশালী অনূর্ধ্ব-23 দল গড়তে চায় ফেডারেশন। ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারের পর এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। গতানুগতিক ধারার বিপরীতে বাফুফে ভবনের বাইরে হওয়া এই বৈঠকের মূল এজেন্ডা ছিল জাতীয় দলের সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর প্রতিপক্ষ চূড়ান্ত ও অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প। তবে সিঙ্গাপুর ম্যাচে জাতীয় দলের হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার ভূমিকা নিয়ে সমালোচনা হলেও এই স্প্যানিয়ার্ডের উপর এখনই আস্থা হারাচ্ছে না বাফুফে। লাল সবুজদের আসন্ন ম্যাচগুলোতে হামজা শমীদের কোচের দায়িত্বে থাকবেন ক্যাব্রেরা। কোচকে নিয়ে আজকে আমাদের যে আলাপ আলোচনা, ভুল ত্রুটি সংশোধন করা। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলা নিয়ে দোটানায় বাফুফে। ফেডারেশনের একটি সূত্রের খবর, নেপালের চেয়ে শক্তিশালী ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে পাওয়া খেলার প্রস্তাবও বিবেচনায় রেখেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য নেওয়া হয়েছে 3 বছরের পরিকল্পনা। নেপাল ছাড়া আমরা যদি এর চেয়ে আরও একটা স্ট্রং টিম, অলরেডি আর একটা স্ট্রং টিমও তারা এখন আমাদের খেলতে সম্মতি দিয়েছে। একই ডেট হয়ে গেছে। আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে উনি চেষ্টা করতেছে এই ব্যাপারটা, এবং ওনাকে আমরা আজকে দায়িত্ব দিয়েছি বোর্ড থেকে যে উনি যদি এই নেপালকে উনি যদি ম্যানেজ করতে পারে তাহলে আমরা ওইখানে চলে যাব। এদিকে প্রবাসী ফুটবলারদের নিয়ে আয়োজিত হওয়া ট্রায়াল থেকে 6 থেকে 7 জন সুযোগ পাচ্ছেন অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে। কিউবা মিচেল ও ফাহমিদুলদের নিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য ফেডারেশনের। বিদেশ থেকে যে খেলোয়াড়রা এসেছিল, যারা ট্রায়াল দিয়েছে, ওখান থেকে আমাদেরকে একটা লিস্ট দিয়েছেন, এবং সেই 6-7 জন প্লেয়ারকেও আমরা আমন্ত্রণ জানাবো এই 23 টিমের প্র্যাকটিসে জয়েন করতে। অনূর্ধ্ব-23 দলের জন্য দেশি কোচ নিয়োগ দেবে বাফুফে। জাতীয় দলের পাশাপাশি এখানেও দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা আছে ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদ, ট্রাইব্যুনালে বিচার দাবি, চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির, পুরনো রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি। সোহাগ হত্যা টেনে বিএনপির বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে একটি মহল, অভিযোগ নেতাদের। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, নির্বাচন বিলম্বিত করতেই চলছে ষড়যন্ত্র। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।